হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নতুন এটিএম এর জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেবিল স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল। অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেন, আর সেই কারণেই এটিএম আসতে অনেক দেরি হয়। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো মিস্টেক আপনার ফর্ম ফিল আপ করতে না হয় এবং সঠিকভাবে দ্রুত আপনি যেন এটিএমটা আপনার বাড়িতে পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম অ্যাপ্লিকেশনের ফর্ম। তো এই ফর্মটি আপনাদের কি করতে হবে, ব্রাঞ্চ থেকে আপনাদের কালেক্ট করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপনাদের জমা করলে বাই পোস্টের মাধ্যমে আপনাদের এটিএমটা চলে আসবে। তো এই ফর্মটা অনেকেই আপনারা ফিল আপ করতে জানেন, আবার অনেকেই রয়েছেন হয়তো ফিল আপ করতে সঠিকভাবে জানেন না বা কোনোদিন করেননি। তো সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো স্ক্রিনে যে ফর্মটি রয়েছে এই ফর্মটা আপনারা ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন। তো এই ফর্মটি যেটা রয়েছে সর্বপ্রথম ব্রাঞ্চ নেম। তো ব্রাঞ্চ নেম আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্রাঞ্চের নেমটা আপনি এখানে লিখবেন এবং সোল আইডি যেটা রয়েছে, সোল আইডি যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে লিখবেন, যদি আপনাদের জানা না থাকে এখানে লেখার দরকার নেই। সোল আইডি লিখলেও হবে, না লিখলেও হবে, তেমন কোনো সমস্যা নেই। তারপর রয়েছে ডেট। তো ডেট আপনারা এখানে দিয়ে দেবেন। ডেট দেওয়ার পর নিচে আপনারা চলে আসুন। নিচে আসার পর এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নামটা সঠিকভাবে দেবেন, কোনো রকম কোনো মিস্টেক হলে হবে না। তারপর যেটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সঠিকভাবে আপনাদের এখানে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। মনে রাখবেন যে কোনো তথ্য দেওয়ার আগে সঠিকভাবে 2 থেকে 3 বার আপনারা মিলিয়ে নেবেন। যদি কোনো রকম কোনো মিস্টেক হয় অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে বা আপনাদের নামের মিসম্যাচ হয়ে যায় বা লেখেন, সেই ক্ষেত্রে আপনাদের ফর্মটা বাতিল হয়ে যাবে এবং আপনাদের এটিএম কার্ডটা আসবে না। তারপর যেটা রয়েছে রিকোয়েস্ট কার্ড টাইপ, আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলার পর নতুন এটিএম এর জন্য আবেদন করেন, তার জন্য এখানে আপনারা একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর যেটা রয়েছে ডুপ্লিকেট রিনিউয়াল অ্যান্ড রিপ্লেসমেন্ট, আপনার যদি এটিএম কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আপনি এটিএম কার্ডটা পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের এই ঘরে টিক মারতে হবে। অনেকেই হয়তো এই ঘরে মারতে গিয়ে এই ঘরে টিক মেরে দেয় বা দুটোই মেরে দেয়, সেই ক্ষেত্রে আপনাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তো মনে রাখবেন এখানে নিউ যেটা রয়েছে, নিউ এর পাশে যেটা রয়েছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি কখনোই এটিএম কার্ড না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে নিউ এর ওপর টিক ক্লিক করবেন। আর যদি আপনি আগে এটিএম কার্ড আপনার রয়ে থাকে এবং সেই এটিএমটা যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর রয়েছে এখানে টাইপ অফ অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টটা সেভিং বা কারেন্ট সেটা আপনাদের এখানে রাইট চিহ্ন দিতে হবে বা এখানে মেনশন করতে হবে। তো ম্যাক্সিমাম কাস্টমারই এখানে সেভিং অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ড অ্যাপ্লাই করবে। তো এখানে সেভিং অ্যাকাউন্ট, এসবি মানে সেভিং অ্যাকাউন্ট, সিএ মানে কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনাদের যদি সেভিং অ্যাকাউন্ট হয় তো ফার্স্টের ঘরে আপনারা একটা রাইট চিহ্ন দেবেন এবং যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্টের এটিএম কার্ড অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে সেকেন্ড বক্সে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকে কি হয় আধার কার্ডের ঠিকানা হয়তো এক রয়েছে এবং বসবাস করছে আর এক ঠিকানায়, বা পার্মানেন্ট অ্যাড্রেস একটা রয়েছে। ধরেন আপনি এখন বর্তমানে আপনার মেন ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং আপনি থাকছেন হয়তো পুনে। তো সেই ক্ষেত্রে আপনার কি করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং যদি আপনি এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা দিতে চান তো এটা দিয়ে দেবেন। যদি আপনাদের এখানে বাড়ির ঠিকানা এবং কমিউনিকেশন যে অ্যাড্রেসটি রয়েছে সেটা যদি সেম হয়ে থাকে তাহলে আপনাদের এখানে দুটো আলাদা আলাদা লেখার দরকার নেই। আপনারা প্রথমে কি করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনাদের সঠিক যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা প্রথমে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এইভাবে আপনারা লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, নিচে চলে আসবেন কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেস যেটা রয়েছে এখানে আপনাদের যেটা করতে হবে সঠিকভাবে আপনাদের এখানে দিবেন, না হলে আপনাদের ভুল ঠিকানা আপনার চলে যেতে পারে। তো এখানে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস ঠিক থাকে বা একই থাকে, সেম থাকে, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, সেম লিখে দেবেন বা ডু লিখে দেবেন, ব্যাস হয়ে যাবে। তারপর রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট। তো কেওয়াইসি ডকুমেন্ট এখানে যদি আপনি শুধু আধার কার্ড নিয়ে যান হবে না, শুধু প্যান কার্ড নিয়ে যান তো হবে না, এবং শুধু যদি আপনি ভোটার কার্ড দেন
তাহলে আপনাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে যাবে। এই যে 3টে ডকুমেন্ট আপনাদের আমি এখানে বললাম, আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড, এই 3টের মধ্যে যে কোনো আপনাদের 2টি আপনাদের দিতেই হবে। যদি এর মধ্যে আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ফর্মটা রিজেক্ট বা বাতিল হয়ে যাবে বা হবে না, এটিএম কার্ডটা অ্যাপ্লিকেশন হবে না। তো আপনাদের এখানে প্রথমে আপনার আধার কার্ডটা ম্যান্ডেটরি দিতেই হবে, প্যান কার্ড এবং ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন। ধরেন এমন কাস্টমার রয়েছে, সে এখনও ভোটার কার্ডও করেনি, প্যান কার্ডও করেনি, অথচ সে 18 বছর বয়স হয়ে গেছে তার এবং সে এটিএম পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি এখানে কি ডকুমেন্ট দেবেন? এখানে আপনাদের জন্ম সার্টিফিকেটও আপনারা দিতে পারেন। মানে হচ্ছে এখানে আপনাদের 3টে ডকুমেন্টের মধ্যে থাকলে খুবই ভালো। যদি না থাকে আধার কার্ডটা তো ম্যান্ডেটরি থাকতেই হবে, আধার কার্ডটা দিয়ে দেবেন এবং অন্যান্য যে সরকারি ডকুমেন্ট আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপরে আপনাদের যেটা করতে হবে, সিলেক্ট দ্য অ্যাড্রেস ফর ডেলিভারি অফ দ্য কার্ড। আপনি কোন ঠিকানায় আপনাদের কার্ডটা নিতে যাচ্ছেন। আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেসের নিতে চান এবং সেক্ষেত্রে এটা টিক মার্ক দেবেন। যদি কমিউনিকেশন অ্যাড্রেসে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের সেকেন্ড বক্সে ক্লিক করতে হবে। ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হোল্ডারের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তো এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেমই থাকে, তো আপনারা ফার্স্টে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর যেটা রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের ভাইটাল বিষয় হচ্ছে মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেবেন। কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ পোস্ট অফিসে যখন আপনাদের কার্ডটা আসবে তখন অবশ্যই আপনাদের ফোন করে নেওয়া হবে। ইমেল আপনারা এখানে দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এমনিতে ইমেল দিলেও এখানে পোর্টালে এন্ট্রি হয় না, তো ইমেল দেওয়ার দরকার নেই। তারপর যেটা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি কাস্টমার হোল্ডার রয়েছে সে এখানে সিগনেচার করবে। নিচে একদম সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যার অ্যাকাউন্ট বা যে ফর্মটা জমা দেবে সেই এখানে সিগনেচার করবে। এবার অনেকে আপনারা প্রশ্ন করবেন যে একজনের অ্যাকাউন্টের এটিএম যদি আরেকজন কি জমা দেয় সেক্ষেত্রে কি হবে কি হবে না, ডিপেন্ড করে সেটা ব্রাঞ্চের ওপর। যদি ব্রাঞ্চ অ্যাকসেপ্ট করে খুবই ভালো, যদি ব্রাঞ্চ অ্যাকসেপ্ট না করে কিছু করা যাবে না, আপনাদের নিজেকে এখানে ফর্মটা জমা করতে হবে। আর মনে রাখবেন এখানে যে সিগনেচারটা করবেন অবশ্যই আপনারা সিগনেচার কার্ডটা আপনাদের ব্রাঞ্চে আপলোড থাকতে হবে এবং ব্রাঞ্চে আপলোড থাকলে তবে আপনারা এটিএমটা ইস্যু করতে পারবেন। কারণ বহু ব্রাঞ্চ রয়েছে যারা সিগনেচারটা ম্যাচিং করে এটিএমটা ইস্যু করে, কিন্তু সিএসপির যে অ্যাকাউন্টটা রয়েছে সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অনেক সিএসপি রয়েছে যারা সিগনেচার কার্ড আপলোড করেন না, ডাইরেক্ট আপনারা ইকেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করে এটিএম কার্ড অ্যাপ্লিকেশন করেন। তো সেই সমস্ত কাস্টমারদের জন্য এখানে সিগনেচার আপলোড করাটা ব্রাঞ্চে সেটা বাধ্যতামূলক নয় বা না করলেও হবে। তো এই এটিএম কার্ডের ফর্মটা আপনাদের জমা করার পর সাধারণত 60 থেকে 21 দিনের মধ্যে আপনাদের এটিএম কার্ডটা আপনাদের ঠিকানায় চলে আসে। কিছু ক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে এটিএম কার্ডটা না আসে সেই ক্ষেত্রে আপনাদের ব্রাঞ্চ থেকে আপনাদের কালেক্ট করতে হতে পারে, কারণ যে এটিএমগুলো রিটার্ন করা হয় সেগুলো আপনাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে পুনরায় রিটার্ন করা হয়। তো ডাইরেক্ট আপনি ব্রাঞ্চ থেকে সেটা নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এমন আরও ব্যাংক, সিএসপি, এটিএম এবং আরও অন্যান্য অনলাইন ফর্ম ফিল আপ এই সমস্ত ভিডিও যদি আপনারা পছন্দ করেন অবশ্যই টেক গুরু স্মাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।